সেদিন আমি বলেছিলাম কাল তোমরা তিনজন এই বাড়ি ছেড়ে চলে যাবে। সেদিন আমি একটু আগেই বাড়ি ফিরছিলাম। দরজাটা খুলে ভেতরে ঢুকতে যে দৃশ্যটা চোখে পড়লো সেটা আমার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। আমার স্ত্রী মেহেরিন এক হাতে আমাদের 8 মাসের ছেলেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছিল, আর অন্য হাতে ফুটটাতে থাকা সুপের হাড়ি নাড়ছিল। চুল এলোমেলো, চোখ দুটোর ক্লান্তি ফুটে উঠছিল, মুখে কোনো হাসি নেই। আর তার থেকে মাত্র কয়েক হাত দূরে সোফায় বসেছিল আমার বাবা, মা আর বড় ভাই রাকিব। বাবা আরামে টিভি দেখছিলেন, মা ফোনে ব্যস্ত আর রাকিব মোবাইলে গেম খেলছিল। কেউ মেহেরিনের দিকে তাকাচ্ছিল না, কেউ সাহায্য করার কথাও ভাবছিল না। আমি দরজার কাছে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড শুধু ওদের দেখলাম। রাগ নয়, বরং একটা অদ্ভুত উপবিদ্যুতে আমি অবশেষে সব কিছু বুঝতে পেরেছিলাম। আমি বাজারের ব্যাগটা টেবিলের উপর রাখলাম, তারপর খুব শান্ত গলায় বললাম, কাল তোমরা তিনজন এই বাড়ি ছেড়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সবার আগে মা আমার দিকে তাকালো। কি বললি? রাকিব হেসে উঠল, তোর মাথা খারাপ হয়েছে নাকি? বাবা ধীরে টিভির শব্দ কমিয়ে আমার দিকে তাকালেন, কিন্তু মেহেরিন সে শুধু আমার দিকে তাকিয়ে রইল। তার চোখেও অবাক হওয়া ছিল না, ছিল ভয়। যেন এতদিন সবাইকে খুশি রাখতে রাখতে সে ভুলে গিয়েছিল তারও কষ্ট পাওয়ার অধিকার আছে। আমার নাম আদনান। আমি ঢাকার একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করি। ছোটবেলা থেকে একটা বিশ্বাস নিয়ে বড় হয়েছি, পরিবার মানে ধৈর্য, পরিবার মানে নিজের রাগ গিলে ফেলা, ভুল করলেও মানুষকে আরেকটা সুযোগ দেওয়া, তারপর আরেকটা। আমি ভাবতাম ভালো ছেলে তার বাবা মাকে কষ্ট দেয় না, ভালো ভাই বিপদ পড়লে পাশে দাঁড়ায়, আর ভালো স্বামী সংসারে ঝামেলা এড়িয়ে চলে। কিন্তু সেই দিন বুঝেছিলাম সব সময় চুপ থাকা মানে ভালো মানুষ হওয়া নয়। কখনো কখনো চুপ থাকা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আর আমি সেটাই করছিলাম। আমার স্বামী মেহেরিন ছেলের জন্য পাশ চাকরির থেকে সাময়িক ছুটি নিয়েছিল। আমাদের দুজনের সিদ্ধান্ত ছিল ছেলের প্রথম বছরটা সে বাড়িতে থাকবে। সে মার হাতে ভালোবাসত, কিন্তু আমরা কেউ ভাবিনি সে একদিন এই বাড়ির সবার কাজের মানুষ পরিণত হবে। ভোর 5টায় উঠে বাচ্চাকে খাওয়ানো, নাস্তা বানানো, ঘর পরিষ্কার করা, দুপুরে রান্না করা, কাপড় ধোয়া, বাচ্চাকে সামলানো, তারপর রাতের খাবার একটু দেরি হলে সবার কাছে ক্ষমা চাওয়া। মেহেরিন এমন একটা মেয়ে ছিল, কেউ তার পায়ের ওপর পা দিলেও এই উল্টো বলতো সরি। কেউ আমাকে এমন কোনো কাজে সাহায্য করলেও যেটা আসলে তার করার কথা ছিল না, সেটাও সে বলতে ধন্যবাদ। আর আমার পরিবার খুব ভালোভাবেই সেটা বুঝে গিয়েছিল। আমার বাবা মা একদিন গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসে বললেন, 1-2 সপ্তাহ থাকবে, নাতি টাকাকে একটু সময় দেবে। মা বললেন, আমরা তো শুধু বাচ্চাটার সঙ্গে সময় কাটাতে চাই। বাবা বললেন, আমরা কোনো বোঝা হব না। আমার বড় ভাই রাকিবও তাদের সঙ্গে এসেছিল। সে বলেছিল এটা চাকরি না পাওয়া পর্যন্ত কয়েকদিন থাকবো। আমি তাদের বিশ্বাস করেছিলাম, মেহেরিনও আমাকে বিশ্বাস করিয়েছিল। সেটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। 2 সপ্তাহ 1 মাস পরিণত হলেও 1 মাস 3 মাস, আর 3 মাস ধীরে ধীরে 6 মাস পরিণত হলো। কেউ কখনো বলেনি আমরা আর যাচ্ছি না, কিন্তু বাড়িটা বুঝিয়ে দিয়েছিল তারা আর যার পরিকল্পনা করছে না। মেয়েরা ধীরে ধীরে আমার স্ত্রী থেকে অন্য কিছু হয়ে গেল। সে হয়ে গেল এমন একজন মানুষ যার কাছ থেকে সবাই শুধু কিছু না কিছু চাইতো। দুপুরে খাবার এখনো হয়নি কেন? বাচ্চার কাপড় আমাদের কাপড়ের সঙ্গে মিশিয়ে ধুলো কেন? এই ব্যান্ডেজ জিনিস কিনলে কেন?
তুমি এত ক্লান্ত কেন? সারাদিন তো বাড়িতেই থাকো, সারাদিন বাড়িতেই থাকো। এই কথাটা এখনো মনে পড়লো আমার, বুকের ভেতর আগুন জ্বলল। কারণ এখন আমি বুঝি একটা শিশুর দেখাশোনা করা মানে সারাদিন বাড়িতে বসে থাকা নয়। এর মানে হলো প্রতিটা মুহূর্তই কারো প্রয়োজন হয়ে থাকা। কিন্তু তখন আমি সেটাও বুঝিনি। কারণ আমি প্রতিদিন কাজ থেকে বাড়ি ফিরে দেখতাম টেবিলে খাবার তৈরি, বাচ্চা পরিষ্কার, ঘর গোছানো, সবাই হাসি মুখ। আর মেহেরিন, সে শুধু বলতো সব ঠিক আছে। সে মিথ্যা বলতো, আমাকে কষ্ট দিতে চাইতো না বলে নয়, বরং সবাইকে সামলাতে সামলাতে সে নিজেই কষ্টটাকে লুকিয়ে ফেলেছিল। সেই দিন রান্নাঘরে তাকে এক হাতে বাচ্চা আর অন্য হাতে হাঁড়ি সামলাতে দেখার পর প্রথমবার আমি সত্যটা নিজের চোখে দেখলাম। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, আপনারা কেউ ওকে একটু সাহায্য করতে পারলেন না? মা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। এত বাড়াবাড়ি করছিস কেন? রাকিব হাত গুটিয়ে বলল, আমরা তো একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমি তার দিকে তাকালাম। বিশ্রাম? সে বলল, হ্যাঁ, আমাদেরও তো সারাদিন অনেক কাজ করছি। আমি মেহেরিন এদিকে তাকালাম, তারপর আমার ছেলের দিকে, তারপর আবার ওর দিকে। আমার স্ত্রী একটা 8 মাসের বাচ্চাকে সামলাচ্ছে, 5 জনের জন্য রান্না করছে, আর তোমরা 3জন এখন বসে বসে আছো। বাবা এবার গভীর হয়ে বললেন, বাবা মায়ের সঙ্গে কথা বলার সময় নিজের সীমা মনে রাখিস। সেই এক এক কথা, যে কথাটা ছোটবেলা থেকে শুনে এসেছি, আমাদের সম্মান কর। কিন্তু কেউ কোনো দিন মেহেরিনকে বললেন নাই তোকে সম্মান করা উচিত। মেহেরিন আস্তে করে বলল, আদনান প্লিজ। আমি তার দিকে ঘুরে তাকালাম। প্লিজ কি? তার চোখে পানি চলে এলো। আমার জন্য ঝগড়া করো না। সেই কথাটা আমার বুকের ভেতর ছুরি হয়ে বিচ্ছিল। কারণ এত অপমানের পরেও, এত কষ্টের পরেও সে তখনও তাদের ক্ষমা করছিল। সেই দিন রাতে আমি ছেলেকে ঘুম পাড়ালাম, রান্নাঘর পরিষ্কার করলাম, সব বাসন ধুয়ে রাখলাম। কেউ আমাকে থামালো না, কেউ ক্ষমাও চাইলো না। মা রাগ করে নিজের ঘরে চলে গেলেন। বাবা বললেন আমি নাকি তাকে অপমান করছি। আর রাকিব আমাকে মেসেজ করে লিখলো, বিয়ের পর তুই অনেক বদলে গেছিস। রাত তখন 1:13। আমি একা ড্রয়িং টেবিলে বসেছিলাম। মেহেরিন ছেলের পাশে শুয়েছিল, হয়তো ঘুমাচ্ছিল, অথবা হয়তো শুধু ঘুমানোর ভান করছিল। হঠাৎ আমার মনে হলো কোথাও একটা বড় সমস্যা আছে। আমি ব্যাংকিং অ্যাপ খুললাম, কিছুদিন খরচ দেখছিলাম। হঠাৎ একটা লেনদেন আমার চোখে পড়ল। আমার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা চলে যাচ্ছে আমার মায়ের অ্যাকাউন্টে। আমি ভ্রু কুঁচকে ফেললাম। আমি তো এই টাকায় পাঠাইনি। লেনদেনের বিস্তারিত খুললাম, সেখানে লেখা সংসারের খরচ। আমার বুকের ধক করে উঠল। আমি আগের মাসগুলোর লেনদেন খুলতে লাগলাম। একই টাকা প্রতি মাসে টানা 8 মাস ধরে। তারপর আরও একটা বিশেষ আমার চোখে পড়ল। আমাদের বাড়িতে বহু বছর আগে একটা সিকিউরিটি ক্যামেরা লাগিয়েছিলাম। আসবাবপত্র সরানোর পর সেটা রেকর্ডিং আর কখনো দেখিনি, কিন্তু পুরনো কিছু ভিডিও দেখানো সিমেন্টেড জমা ছিল কোনো জানি না। হঠাৎ আমার বুকের ভেতর একটা অদ্ভুত অস্থির হলো। আমি সবচেয়ে পুরনো টিভিটা খুললাম। স্ক্রিনে দেখলাম মেহেরিন রান্নাঘরে দাঁড়িয়ে আছে, কিন্তু টিভিতে মেহেরিনকে দেখা আমি চমকে যাইনি। আমাকে ব্যস্ত করে দিয়েছিল তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা, আমার মা। মা খুব নিচু গলায় মেহেরিনকে বলছিলেন, মনে রাখবে আদনান, যদি জিজ্ঞাসা করো বলো তুমি নিজে থেকেই সব কাজ করতে চেয়েছো। মেহেরিন ক্লান্ত গলায় বলল, আমি আর সব কিছু একা করতে পারছি না মা। আমার মা মুচকি হেসে বললেন,
পর পরবে তারপর একটু থেমে বললেন, কারণ তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও সবাই জানবে এই পরিবারটা ভেঙে যাওয়ার জন্য তুমি দায়ী। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে নিঃশ্বাস বন্ধ করে ফেললাম। তারপর ভিডিওতে রাকিব ঢুকলো, তার হাতে একটা ফাইল। মা ফাইলটার দিকে তাকিয়ে বলল, ভালো, ও এটা সাইন করে দিলেই আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। আমি চেয়ার থেকে উঠে স্ক্রিনে আরও কাছে গেলাম। একটা কাগজ, সেখানে লেখা মেহেরির নাম আর নিচে স্বাক্ষরের জায়গা। রাকিব বলল, ও বাড়ির কাগজের সাইন করে দিলেই আদনানের আর কোনো উপায় থাকবে না। আমার হাত কাঁপতে শুরু করলো। বাড়ির কাগজ? কিসের কাগজ? কেন মেহেরিনকে সেটা সাইন করতে চেয়েছিল ওরা? ঠিক তখনই ভিডিওটা শেষ হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। সেদিন প্রথমবার আমার মনে হলো আমার বাবা মা এখন থাকতে আসেনি, সে আমার ভাই চাকরি খুঁজতে আসেনি, তারা আমার বাড়িতে এসেছিল একটা পরিকল্পনা নিয়ে। পরের দিন সকালে আমি পুরনো কেবিনটার সারালাম। পেছনে একটা ধুলো মাখা ফাইল লুকানো ছিল। আমি ফাইলটা হাতে নিলাম, বুকের ভেতর কেমন যেন ধুকপুক করছিল। ফাইলটা খুলতে আমার চোখ আটকে গেল। প্রথম পাতায় সেখানে আমার স্ত্রীর নাম আর তার নিচে মেহেরিনের স্বাক্ষর। কিন্তু আমি জানতাম এই কাগজে মেহেরিন কোনো দিন সাইন করেনি, কারণ সেটা ছিল তার স্বাক্ষরের নিখুঁত নকল। আর ঠিক তখনই ফাইলের শেষ পাতায় লেখা একটা লাইন পড়ে আমার শরীরে ঠান্ডা হয়ে গেল। মেহেরিন সেই সাইন করার পর সম্পত্তির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, কারণ এখনও বুঝতে পারছিলাম আমার পরিবার শুধু আমার স্ত্রীকে দিয়ে কাজ করছিল না, তারা তার কাছ থেকে আরও বড় কিছু কেড়ে নেওয়ার পরিকল্পনা করছিল। হাসপাতালের করিডোরে বসে আমি যেন সময় ধরনটাই হারিয়ে ফেলেছিলাম। চারপাশে মানুষের চলাচল আছে, নার্সদের তারা আছে, রোগীদের আর্তনাদ আছে, কিন্তু আমার কাছে সব কিছুই এক ধরনের দূরের শব্দ দাঁড়িয়েছে। মনে হচ্ছিল আমি কোনো কাছের দেওয়াল ভেতরে আটকে আছি, যেখানে বাইরের পৃথিবী দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। মা বাবা বেঁচে আছেন, এই কথাটা আমার মাথায় বারবার ঘুরছিল, কিন্তু সেই অস্থির নিজেই লুকিয়ে ছিল ভয়, কারণ ডাক্তার স্পষ্ট বলেছিলেন এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, ইচ্ছাকৃতভাবে কিছু দেওয়া হয়েছে। এই কথাটাই সবচেয়ে বেশি মাথা খারাপ করে দিয়েছিল। মিস্টার ইয়াসিন আমার পাশে বসেছিল, তার চেহারায় ক্লান্তি, চোখে অস্থিরতা। সে আমার হাত ধরে রেখেছিল, কিন্তু সেই হাতেও যেন কোনো শক্তি ছিল না। সে ধীরে বলল, তুমি একটু পানি খাও, তুমি অনেকক্ষণ কিছু খাওনি। আমি মাথা নাড়ালে না করলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি নামবে না? আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি জানো এটা করতে করতে পড়বে? সে একটু চুপ করেই রইল, তারপর বলল, পুলিশ দেখবে, এখনই কিছু বলা ঠিক হবে না। তার এই উত্তরটা আমার ভালো লাগলো না, কারণ আমি তার চোখের একটা অদ্ভুত জিনিস দেখলাম, এড়ানো ভাব, যেন কিছু লুকাতে চাইছে কিন্তু ঠিক ধরা পড়ে যেতে চাইল না। ঠিক তখনই স্পোর্টস মাহবুব আবার আমাদের সামনে এলেন, তার হাতে কিছু নোট, চোখ গভীর পর্যবেক্ষণ। তিনি বললেন, আমার বাড়িটা প্রাথমিকভাবে পরীক্ষা করেছি, কিছু জিনিস সন্দেহজনক মনে হয়েছে। আমি সোজা হয়ে বসলাম। কী জিনিস? তিনি বললেন, রান্নাঘরে চায়ের কাপ
দুটোতে আলাদা আলাদা অবশিষ্ট পাওয়া গেছে। আর ওষুধের বাক্য আরও হতে হাতের চাপ নতুন মনে হচ্ছে। আমার বুকের ভেতর আবার ধাক্কা লাগলো। আমি বললাম, আমাদের বাড়িতে তো কেউ নিয়মিত আসে না, শুধু পরিষ্কার ছাড়াই। ইনক্রেপ একটু থামলেন, তারপর বললেন, এটাই আমরা নিশ্চিত হতে চাইছি। তার কথার ভেতরে একটা ইতিত্ব ছিল যা আমি তখন পুরোপুরি ধরতে পারিনি, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম তিনি আমাদের পরিবারের দিকে সন্দেহর আঙ্গুল তুলছে। হঠাৎ আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম উঠল নীলা রহমান। আমি দ্রুত ফোন ধরলাম। ওপাশ থেকে নীলা কাপা গলায় বলল, আপু তুমি কোথায়? আমি বললাম, হাসপাতালে, মা বাবা বেঁচে আছেন। ওপাশ কিছুক্ষণ নীরবতা, তারপর সে বলল, তুমি বসায় কাউকে পাঠাওনি তো? আমি বললাম, না কেন? তোমার কণ্ঠ আবারও নিচু হলো। কারণ আমি একটু আগে বাসায় গিয়েছিলাম, দরজাটা খোলা ছিল। আমি চমকে উঠলাম। খোলা ছিল মানে? নীলা বলল, আর ভেতরে কেউ ছিল না মনে হচ্ছিল না, কিন্তু রান্নাঘরে কিছু জিনিস সরানো ছিল। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত জিজ্ঞাসা করলাম, তুমি কিছু নিয়েছো? সে বলল না। আমি ভয় পেয়ে চলে এসেছি। ফোনটা রেখে আমি মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। মিস্টার ইয়াসিন জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি কিছু বললাম না। আমার মাথার ভেতরে শুধু একটা প্রশ্নই ঘুরছিল, এই ঘটনাগুলো কি সত্যি বিচ্ছিন্ন, নাকি কাউকে ইচ্ছাকৃতভাবে সব সাজাচ্ছে? সেই রাতে হাসপাতাল থেকে থাকতেই হলো মা আর এবং বাবা দুজনেই আইসিডিতে। বাইরে ভারী বৃষ্টি শুরু হলো। জানালার কাছ বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল, ঠিক যেন কারো অস্ত্র। মিস্টার ইয়াসিন আমাকে বলল, আমি বাসায় গিয়ে কিছু জিনিস দেখে আসছি। আমি তাকালাম তার দিকে। এই প্রস্তাবটা স্বাভাবিক ছিল, কিন্তু কোনো জিনিস আমার ভেতরে অস্থির হলো। আমি বললাম, না, তুমি এখনই থাকো। সে একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। পরের দিন সকালে ডাক্তার জানালা, মা বাবা অবস্থা অস্থিতিশীল, কিন্তু শরীরের যে পার্থক্য পাওয়া গেছে তা সাধারণত বিষয় নয়, ধীরে কাজ করে এমন কিছু। আমি তখনই সিদ্ধান্ত নিলাম আমাকে নিজে কিছু খুঁজতে হবে। হাসপাতাল থেকে বের হয়ে আমি সরাসরি বাসায় গেলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হলো বাড়িটা যেন আর আগের মতো নাই। একই দেওয়াল, একই গেট, কিন্তু ভেতরে লুকিয়ে আছে অজানা কিছু। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা পরিষ্কার করে হয়েছে, কেপট ঠিক করা, টেবিলে সাজানো, যেন কিছুই হয়নি। কিন্তু আমি জানি কিছু একটা হয়েছে। আমি রান্নাঘরে গেলাম। চায়ের কাপ দুটো ধুয়ে রাখা হয়েছে, কিন্তু আমি স্পষ্টভাবে মনে করতে পারছি না সেই দিন একটা কাপ পড়েছিল আর একটা অর্ধেক ভর্তি ছিল। আমি ফ্রিজ খুললাম, ভেতরে সব কিছু ঠিকঠাক, কিন্তু একটা ছোট বোতল নেই। মায়ের দুধের সিরাপ। আর শরীরে হঠাৎ শীতল হয়ে গেল। আমি দ্রুত ড্রয়ার খুললাম, কাগজপত্র এলোমেলো, কিন্তু একটা জিনিস চোখে পড়ল না। একটা পুরনো রসিদ, সেখানে ইয়াসিনের নামের পাশে কিছু ওষুধ কেনার তালিকা। আমি থাকতে গেলাম, ওই ওষুধগুলো সাধারণ নয়। আমি ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ শুনলাম, কারো পায়ের শব্দ। আমি ঘুরে তাকালাম, দেখলাম মিস্টার ইয়াসিনের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। আমি ধীরে বললাম, তুমি এখনো? সে বলল, আমি ভেবেছিলাম
তুমি এখনো আসবে, তাই এই উত্তরটা আমার গায়ে কাটা দিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি জানলে কিভাবে আমি এসব? সে একটু থেমে বলল, তুমি সব সময় শর্ত খুঁজতে চাও। এই বাক্যটা শুনে আমার ভেতরটা কেঁপে উঠল। আমি ধীরে বললাম, তুমি কি কিছু লুকাচ্ছ? সে আমার দিকে তাকালো, দীর্ঘ নীরবতা, তারপর বলল, সব সত্য এখনই জানা ভালো না। এই কথা বলেই সে রান্নাঘরে ঢুকে থেকে বেরিয়ে গেল। আমি এখনো দাঁড়িয়ে রইলাম, আমার হাতে সেই রাশিদ, আর মাথার ভেতরে একটা ভয়ঙ্কর প্রশ্ন, যেদিন এই ঘটনার পেছনে সত্যি কেউ থাকে, আর সে যদি আমাদের খুব কাছে কেউ হয়। সেদিন আমি বুঝতে পারলাম এই রহস্য শুধু বাবা মায়ের অসুস্থতা নয়, এটা এমন কিছু যা ধীরে ধীরে আমাদের পুরো জীবনটাকে ভেঙে দেবে চলবে।